এনবিটিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে রয়েছি নিজাম পারভেজ এবং আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি একজন বিশিষ্ট ছাত্র অ্যাক্টিভিস্ট বলা যায় এবং রাজনৈতিক অ্যানালিস্ট এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি এবং এটা হাসির কিছু নেই, সত্য কথা, এবং খুবই একজন অ্যাক্টিভিজম অর্থাৎ যে অ্যাক্টিভিস্ট সবসময় অ্যাক্টিভিজম নিয়ে ব্যস্ত, দিন রাত পরিশ্রম করছে এবং যাদবপুর থেকে সদ্য ফিজিক্সে মাস্টার্স কমপ্লিট করেছে। আর কেউ নয়, আমার সঙ্গে রয়েছে মানসারুল হক। মানসারুলকে প্রথমেই আমরা স্বাগত জানাবো। আমরা যেটা সাক্ষাৎকারের মতো নয়, জাস্ট কাইন্ড অফ আমরা আলোচনা করবো যে বর্তমান পরিস্থিতিতে, ভারতের যে বর্তমান পরিস্থিতিতে বা রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র যুবরা কী ভাবছে। আমি নিজেও একজন ছাত্র যুব এবং আমার সঙ্গে যে মানসারুল রয়েছে সেও একজন ছাত্র যুব, তো আমরা সেটাই আজকে খোলামেলা আলোচনা করব। তো প্রথমেই মানসারুল, তোমাকে অনেক অনেক আমাদের আজকের এই স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ নিজামদা। শুরুতেই সকলকে সালাম। সৃষ্টিকর্তা সকলের উপরে তার শান্তি এবং করুণা বর্ষণ করুক, এই বলে শুরু করছি। অ্যাকচুয়ালি যে টপিকটা খুব ইন্টারেস্টিং টপিক, যে ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ছাত্র যুবদের করণীয়। অ্যাকচুয়ালি এই রাজনীতিটাকে আমি দুটো ডিফারেন্ট ওয়েতে দেখি। একটা রাজ্যের রাজনীতি, আর একটা হলো মানে আমাদের কেন্দ্রীয় যে রাজনীতি। কারণ ভারতবর্ষ যেটা আমাদের সংবিধান বলে, ইটস এ ইউনিয়ন অফ স্টেটস। সো এখানে ভারতবর্ষ শুধু একটা দেশই নয়, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা রাজ্যেরও একটা অস্তিত্ব বর্তমান। ভারতবর্ষ অ্যাকচুয়ালি আমাদের একটা খুব ছোটোবেলায় আমরা পড়তাম যে বিবিধের মাঝে দেখো মিলন মহান, বা ইউনিটি ইন ডাইভার্সিটি। তো ভারতবর্ষের এই ডাইভার্সিটি, এই প্লুরালিটি, এটাও ভারতবর্ষের একটা বিউটি বা বৈশিষ্ট্য বলা যায়। অ্যাকচুয়ালি এই বিউটিটার জন্যই ভারতবর্ষ অন্যান্য যে কোনো দেশের থেকে ভারতবর্ষকে আলাদা করে দেয়। এত বেশি ভাষার কেবল ভাষা থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে কালচারে এত ডাইভার্সিটি এখানে, যার ফলে রাজনীতিটাও ডিফারেন্ট হয়ে গেছে। নর্থ ইস্টের রাজনীতির সঙ্গে কাশ্মীরের রাজনীতি মেলে না, সাউথের রাজনীতির সঙ্গে আমাদের মহারাষ্ট্রের রাজনীতি মিলবে না। এমনকি পরপর পাশাপাশি দুটো রাজ্যের রাজনীতির চর্চাও একদম ডিফারেন্ট। আমরা যদি পশ্চিমবঙ্গ দেখি, পশ্চিমবঙ্গের পাশে আমরা যদি ত্রিপুরা দেখি, ঝাড়খণ্ড দেখি, ইউনিয়ন অফ স্টেটস যেটা যুক্তরাষ্ট্রের কথা, একদম 36টা রাজ্য রয়েছে, একদম একদম। ফলে আর ভারত তো একটা বিশাল বড় একটা দেশ। আমরা তাকিয়ে দেখি আমাদের পশ্চিমবঙ্গ, তার পাশে আসাম, তার পাশে ঝাড়খণ্ড, এগুলো সব বর্ডার পাশাপাশি, তারপরেও কতটা বৈচিত্র্য আছে। তো এটা কি স্বাভাবিক? তো যে এটা খুবই স্বাভাবিক, একদমই। তো সেই জন্য রাজনীতির যে চর্চা সেটাও আসলে একটু আলাদা। রাজনৈতিক চর্চাগুলো যদি প্রথমে আমি আসি, যে প্রথমে রাজ্য দিয়েই বলি, কারণ আমার রাজ্য এটা। প্রথমে আমি আজকাল অনেককে লক্ষ্য করি যে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে দেখি অনেক, মানে আমি সকল বলবো না, যদিও সমাজ বলে তারা সকল অ্যাক্টিভিস্ট, তাদের মোদি বিরোধিতায় তারা সোচ্চার থাকে, কিন্তু নিজের বাড়ির পাশে আনিস খান মারা গেলে তাদের মুখ দিয়ে কথা ওঠে না। বহু শুধু ছাত্র যুব বলবো এমন না, বহু যুবক শিক্ষক, হবু প্রফেসর, হবু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই সমস্ত প্রফেসরদের দেখি আমরা বিভিন্ন মঞ্চে কেন্দ্রীয় যে রাজনীতি, কেন্দ্রের যে রাজনীতি, বিজেপি আরএসএসের রাজনীতি, সেটা নিয়ে তারা গলা ফাটিয়ে কথা বলেন। কিন্তু নিজের রাজ্যে যখন অন্যায় হয়, সেটা সোনারপুরে সোহরাবুদ্দিনের স্ত্রীকে মব লিঞ্চ করা হলেও পেটে লাথি মেরে তার বাচ্চা নষ্ট করে দেওয়া হোক, বা মুর্শিদাবাদের নদিয়া ফেরত ছাত্রের মব লিঞ্চিং হোক, আনিস খান হোক, আলিয়া ইউনিভার্সিটি হোক, এই সমস্ত ইস্যুগুলো নিয়ে কোনো কথা চলে না। এই লোকগুলো আসলে এক প্রকার সুবিধাবাদী লোক, যারা একটা জিনিস হচ্ছে কেউ না কেউ তো মানে যারা মানুষ আছে, আমরা জানি যে কেউ না কেউ কারো না কারো দুর্বলতা আছে, একটা লিনিংস আছে। বিশেষ করে বর্তমান পরিস্থিতি তাকিয়ে দেখি, বিশেষ করে শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য যে কেউ না কেউ কোনোভাবেই লিনিংস আছে। যদি আমরা দেখি যে আনিস খানের বললে, আনিস খান যাই হোক, তাকে মৃত্যু হয়েছে, সেটা তদন্তের বিষয়ে তদন্ত করেছে, চার্জশিট দিয়েছে, সিট গঠন হয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আনিস খানের মৃত্যুর পরে আমি তাকিয়ে দেখি যে কলকাতায় বড় বড় আন্দোলন হয়েছে। কলকাতায় ছাত্র যুবরা রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে। বিভিন্ন বাম সংগঠনেরা কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে, তারাও রাস্তায় নেমেছে। সেক্ষেত্রে তুমি আর কাদের কথা বলছো না? সাচার কমিটির পোস্ট সাচার একটা সিদ্ধান্ত আমরা এসেছিলাম যে মুসলিমরা দলিত আদিবাসীদের থেকেও শিক্ষাতে পিছিয়ে। তো সেই সময় আমাদের একটা বড় সমাজের মনে হয়েছিল শিক্ষা হয়তো
আমাদের এই বাঙালি মুসলমান সমাজে একটা নবজাগরণ আনবে, শিক্ষা আনবে, আমাদের একটা সোশিও পলিটিক্যাল অ্যাওয়ারনেস আসবে। কিন্তু যদি লক্ষ্য করো, আমি অ্যাকচুয়ালি তাদের কথাই বলছি যাদের কাছ থেকে আমরা আশা করেছিলাম মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, দিনাজপুর, বর্ধমান, বীরভূমের প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা কিছু শিক্ষিত ছেলেমেয়ে যারা উঠে এসেছিলো কলকাতায়। আমরা তাদের থেকে আশা করেছিলাম, আসলে আমরা বলবো না, আমাদের এই পিছিয়ে থাকা সমাজ। আমি একটা খুব ছোট্ট তোমাকে উদাহরণ দিই অ্যাকচুয়ালি। আমি ধরো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বা এখনও হয়তো আমার রেজাল্ট আসেনি, মানে পড়ছিও তুমি বলতে পারো। আমার ছোট ভাই যে সেও পড়াশোনায় ভালো, সেও বর্তমানে এমবিবিএস ছাত্র। তো আমরা যখন কোনো গ্রামে যাই, কোনো অনুষ্ঠানে যাই, নর্মাল কোনো অনুষ্ঠানে, কারো বিয়ে, কারো খাতনা হোক, নাম রাখা অনুষ্ঠানে, তো নর্মাল সবাইকে যদি 2টো মিষ্টি দেওয়া হয়, আমাদেরকে এটা রেসপেক্ট করে 4টে মিষ্টি দেওয়া হয়। কেন দেওয়া হয়? যে বাইরে একটা জায়গায় পড়ছে, আমরা কলকাতার রেপুটেড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, এই রেসপেক্টটা দেয়। এই রেসপেক্টটা যারা দেয় অ্যাকচুয়ালি, সেই মানুষগুলো কিন্তু যে বিশাল শিক্ষিত এমন নয়। তারা হয়তো কেউ খেটে খাওয়া মানুষ, তাদের পোশাক আশাকে আমাদের মতো এলিট বা কালচার নেই, বা কলকাতার মানুষদের মতো বাবু কালচারের কথাবার্তা তারা বলে না। যেটাকে কলকাতার মানুষ শুদ্ধ ভাষা বলে, শুদ্ধ রাঢ়ি বলে, শুদ্ধ রাঢ়ি হয় তারা বলে না। কিন্তু তারা যে আমাকে সম্মান দেয়, ওই সমাজটার প্রতি আমার সবসময় একটা দায়িত্ব থেকে যায়, যে আমার পিছনে আমি যেহেতু এগিয়ে এসেছি, ওই সমাজটাকে টেনে তোলা বা তাদের জন্য কিছু এফোর্ট প্রয়োগ করা, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠেও ওই সমাজের স্বার্থে, পিছিয়ে থাকা সমাজের স্বার্থে, এই দায়িত্ববোধ আমরা এড়াতে পারি না। কিন্তু পোস্ট সাচারের কমিটির পরে যাদেরকে আমরা ভেবেছিলাম যে তারা এই দায়িত্ব নেবে, তারা প্রত্যেককে এই দায়িত্ব থেকে সরে গিয়ে একটা ব্যক্তিগত স্বার্থে তারা নিযুক্ত হয়েছে। তুমি কলকাতায় দেখতে পাবে একটা এখানে আমার একটা অবজেকশন আছে, ব্যক্তিগত স্বার্থে নিযুক্ত হয়েছে, কিন্তু মানুষ পৃথিবীতে এটা খুব স্বাভাবিক একটা জিনিস যে পৃথিবীতে সবাই ব্যক্তিগত স্বার্থে সবকিছু করে। ইভেন কেউ যদি সমাজসেবাও করে, সেটাও ব্যক্তিগত স্বার্থে, তার মন, তার মানে সোলকে বা আত্মাকে সান্ত্বনা দেওয়ার স্বার্থে। না, আমি যদি এই কাজটা না করি, আমি অন্যায় দেখছি, অন্যায় যদি প্রতিবাদ না করি, সেক্ষেত্রে আমার কষ্ট হবে। সামনে একটা দেখলাম, প্রতিবাদ করলাম না, আমার ফিল গুড। সেই দিক দিয়ে তারা সবাই কেউ না কেউ করছে। কিন্তু আরেকটা বিষয় যে যারা উঠে এসছে, তুমি যাদের কথা বলতে চাইছো, তারা খুবই প্রান্তিক পরিবার থেকে উঠে এসেছে। এবং এটা সত্যি কথা হচ্ছে যে যারা প্রান্তিক পরিবার থেকে উঠে এসেছে, তাদের ক্ষেত্রে যারা ফার্স্ট জেনারেশন, হয়তো যেমন আমি পার্সোনালি বলতে পারি যে আমার মা বাবা মাধ্যমিক পাস নয়, মাধ্যমিক পাসও করেনি, আমার মা বাবা কেউ করেনি। আমাদের পুরো বংশে হয়তো এখন কিছু শিক্ষিত, আমার চাচাতো ভাইয়েরা কেউ কলেজে পড়ায়, কেউ ডাক্তার, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তারপরেও আমার 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 পরিবারের কেউ, চাচা হোক বা কেউ, তো কাকাটা কেউ শিক্ষিত নয়। তো সেক্ষেত্রে যখন হয়তো আমাদের পরিবারে সেই অবস্থা ছিল, বা আমরা হয়তো সেই পারিপার্শ্বিক অবস্থায় বড় হয়েছি বলে সব কিছু ছেড়ে দিয়ে সব করছি। কিন্তু অনেক ক্ষেত্রে এটা তো পারিবারিক একটা ঐতিহ্য নয়, বা সেভাবে তারা পারিপার্শ্বিক যে অবস্থা সেই জায়গা থেকে আসেনি। অনেক ক্ষেত্রেই তারা অত্যন্ত পড়াশোনা করেছে, প্রচণ্ড খেটে পড়াশোনা করেছে। অনেকে আলামী মিশন প্রচুর অবদান রয়েছে, আলামী মিশন বৃত্তি পেয়েছে, কেউ অন্য জায়গায় বৃত্তি পেয়েছে, স্কলারশিপ পেয়ে পড়াশোনা করেছে, পড়াশোনা পেয়ে মানে পড়াশোনা করে কঠোর পরিশ্রম তারা এসছে। এবার তাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে তাদের যে জায়গাটা, সেটা স্ট্রং করা, স্টেবিলিটি নিয়ে আসা। কারণ তারা অত্যন্ত কষ্টের সঙ্গে বড় হয়েছে, তাদেরকে তার জায়গাটা করতে হবে। এখন তাদের কাছ থেকে, সবার কাছ থেকে আশা করি যে তারা সবাই এগিয়ে আসবে, মুখ খুলবে। কারণ প্রায়োরিটি তাদের কাছে ওটা নয়, প্রায়োরিটি হচ্ছে না আমাকে একটা কিছু করতে হবে। আমি আজীবন কষ্টে ছিলাম, আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, অতএব আমাকে একটা বাড়ি, একটা মাথার ছাদ নিতে হবে, আমাকে একটা বিয়ে করতে হবে, আমার বাপ মার জন্য কিছু করতে হবে, ভাই আছে তার জন্য কিছু করতে হবে। এক্ষেত্রে তার সমাজটা হচ্ছে সেইটুকু। তো সেক্ষেত্রে তুমি কতটা, এই যে ভাবনার কথা তুমি বলছো, এই ভাবনা যদি আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ভাবতেন, তাহলে আজও হয়তো আমরা ব্রিটিশদের অধীনে থাকতাম। ক্ষুদিরাম বসু থেকে শুরু করে তুমি ভগৎ সিংয়ে, তাদের কত বয়স ছিল? প্রীতিলতা বলো তুমি, বা আমরা যে সমস্ত মৌলানা সাহেবদেরকে শহীদ হতে দেখেছি, যাদের লাশ লাখ লাখ লাশ এতে টাঙানো ছিল, তিতুমির কত তাদের বয়স ছিল? তাদের বয়স খুবই সামান্য। তারা প্রত্যেকেই যে খুব বৃদ্ধ ছিলেন, শেষ বয়সে গিয়ে করেছেন, সবাই তো গান্ধীজির মতো শেষ বয়সে গিয়ে করেননি হয়তো। তো এই ভাবনা যদি থাকে, আমি যদি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে যদি আমি কোনোভাবেই না উঠতে পারি, যদি ব্যক্তি স্বার্থে আমি সীমাবদ্ধ থাকি, তাহলে এটা একটা কাপুরুষতা, আমার ধারণা অ্যাকচুয়ালি, আমার ব্যক্তিগত মতে। আর তুমি যেটা কথাটা বললে যে আকাঙ্ক্ষা, দেখো উচ্চাকাঙ্ক্ষার কোনো শেষ নেই। যে যে আমি বলছি উচ্চাকাঙ্ক্ষা বেসিক হয়ে যাবে। বেসিক নিয়ে যদি একটা উদাহরণ দিই তোমাকে, আমি খুব ছোটো উদাহরণ দিই। আমি নিজে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়ের যখন আলিয়ার ফান্ড নিয়ে, আলিয়ার ন্যাক ভিজিট নিয়ে, আলিয়ার যে মাঠ, সেই মাঠ হস্তান্তরের যখন আন্দোলন হচ্ছিল, তুমি যদি গ্রাউন্ড রিপোর্ট নাও, আশা করি নিয়েওছো, আলিয়ার ছাত্রদের মধ্যে একটা হিউজ পরিমাণ ক্ষোভ ছিল যে তাদের প্রফেসররা, যেখানে যাদবপুর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা ছাত্র আন্দোলনের সঙ্গে, ছাত্রদের সঙ্গে হাতে হাত রেখে তারা দাঁড়িয়ে থাকেন, সেখানে তারা তাদের প্রফেসররা দাঁড়াননি, তো বরঞ্চ বিভিন্ন ডিপার্টমেন্টে ছাত্রদেরকে হুমকি দেওয়া হয়েছে তারা আন্দোলনে গেলে তাদেরকে মানে তাদের একাডেমিক ক্যারিয়ারে প্রভাব ফেলা হবে। এই নিয়ে একটা হিউজ ক্ষোভ।
আমরা চেয়েছিলাম আলিয়া ইউনিভার্সিটি একটা পশ্চিমবঙ্গের আলিগড়ের মতো একটা মুভমেন্ট তৈরি হবে এখান থেকে। আলিগড় যেমন দেশকে একটার পর একটা কী বলবো, মানে দেশের লিডার দিয়েছে, ছাত্র লিডার শুধু নয়, লিডার দিয়েছে বড় বড়। আমরা ভেবেছিলাম আলিয়া আমাদেরকে পশ্চিমবঙ্গকে লিডার দেবে। তুমি দেখো সিএ আন্দোলনের পরে তুমি যদি লক্ষ্য করবে নিজামদা, ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে প্রচুর পরিমাণে মাইনরিটি, দলিত, আদিবাসী লিডার উঠে এসেছে। একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ। এবং এখানে এর পিছনে রাজনৈতিক কারণ আছে, শাসক দলের একটা ফোর্সফুল রাজনীতি বা একটা প্রভাব তো আছেই। তার সঙ্গে আমরা যে আশা করেছিলাম সেই আশায় আমরা দাঁড়াতে পারি না। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল কাফির যে একটা হিউজ ইনফ্লুয়েন্স, এরকম ইনফ্লুয়েন্স করা প্রফেসর আমরা আলিয়া ইউনিভার্সিটি দেখতে পাই না। তাদের গুরুত্বই নেই। এই যে তুমি আকাঙ্ক্ষার কথা বলে, তারা কিন্তু প্রফেসর, অলরেডি তারা 1 লক্ষ টাকা বেতন পান, হয়তো না আমি একটু বলি, অলরেডি তারা 1 লক্ষ বেতন পান। হয়তো সরকারের বিরুদ্ধে কথা এই জন্য বলছেন যে আর একটা প্রমোশন, হয়তো আর 15,000 প্রমোশন। এখানে আমি দ্বিমত পোষণ করছি যে তুমি যেভাবে চাইছো, তুমি যেভাবে বলছো একজন সমাজের অংশ হিসেবে, বা তোমার মনে হয় যে তাদের আরো করা উচিত, কিন্তু আমি যেমন জানি কিছু প্রফেসর কর্তৃপক্ষে আলিয়া বিশ্ববিদ্যালয়ের যারা অত্যন্ত কাজ করছেন, যেমন জার্নালিজম মোহাম্মদ রিয়াজ স্যার, উনি চেষ্টা করছেন ছেলেদেরকে ইন্ডিয়ান মিডিয়াতে নিয়ে আসার, শেখাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের বাংলা সাহিত্য সাইফুল্লাহ স্যার, সংখ্যার পার্সেন্টেজ দিয়ে তুমি দেখো এটা খুবই হাতে গোনা। তুমি যে স্যারদের প্রফেসর নাম বলে এদেরকে আমিও চিনি, খুব হাতে গোনা কয়েকজন প্রফেসর, বা খুব হাতে গোনা কয়েকজন, হাতে গোনা, সংখ্যার হাতে গোনা। এইভাবে তুমি তো যে আজ 75 বছর সবাইকে সব কিছু করতে হবে পৃথিবীতে, এটা এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি কাউকে জোরও করতে পারি না, বা কেউই কাউকে জোর করতে পারে। এটা আসলে একটা ভিতরের একটা ফিলিংস। দেখো পার্সোনালি তুমি এখন জাস্ট মাস্টার্স ফাইনাল হয়ে গেছে তোমার উদ্দেশ্য কি? তুমি কি করবে আফটার মাস্টার্স? উদ্দেশ্য আপাতত উদ্দেশ্য রিসার্চ করার একটা ইচ্ছা আছে, সেরকম সুযোগ পেলে হ্যাঁ। তারপরে রিসার্চের পরে হয়তো পোস্টডক করার ইচ্ছা আছে, যদি সেরকম সুযোগ পাই, বা সেরকম যদি কন্টিনিউ। তারপরে অবশ্যই পোস্টডকের পরে চেষ্টা করবো অবশ্যই নিজের জন্য একটা মিনিমাম একটা কোনো কি বলবো, মানে আয়ের ব্যবস্থা করার। সেটা যে কোনো হতে পারে, টিচার হতে পারে, প্রফেশন হতে পারে। তোমার সুযোগটা আছে হাতে, ঠিক আছে। তুমি যদি এখন রিসার্চে চলে যাও বা পিএইচডি করার জন্য যাও, তোমার সাবজেক্ট ফিজিক্স অত্যন্ত সবথেকে টাফ সাবজেক্ট, যতগুলো সাবজেক্ট আছে সেরকম সাবজেক্ট ওইভাবে টাফ বা কিছু বলা যায় না, ফিজিক্স সবথেকে রিলেটিভ একটা ব্যাপার একটা, অবশ্যই ফিজিক্স সবথেকে টাফ। সো সেই এত কঠিন সাবজেক্টে তুমি রিসার্চ করবে, সেটা টপিকটা নিশ্চয়ই সেরকম হতে হবে না, দেবে না। তো সেই জায়গাতে গিয়ে তুমি রিসার্চ করবে, একটা ফেলোশিপ করবে, তুমি কতটা সময় দিতে পারবে মনে হয়? মানে একসঙ্গে প্যারালালি তুমি দুটো কাজ কিভাবে চালাবে? তুমি অবশ্যই পসিবল, কেননা আমি শুধু দেখো, তুমি যদি দেখো আজকে যারা সিএতে যারা বন্দি, তুমি যদি মানুষগুলোকে দেখো, সার্জিল ইমাম আইআইটি বোম্বের কম্পিউটার সায়েন্সের ছাত্র, মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র, মানে বিশাল কিছু হবে। সে যেই আইআইটি যেই দিয়েছে কম্পিউটার সায়েন্সের ছাত্র, সেখান থেকে সে একটা বড় কোম্পানির জব পেয়ে সে চলে গেছিলো। সে যদি সেই ব্যক্তির সাথে আটকে থাকতো, তাহলে আজকে হয়তো এতদিনে সিএ ইমপ্লিমেন্টেড হয়ে যেত। আজকে শাহিনবাগ মুভমেন্ট যার ব্রেন চাইল্ড, সে আজকে হ্যাঁ অমিত শাহ বলেছে না, সে তো আমরা দেখবো। অমিত শাহ তো এটা আগেও অনেক কিছু বলেছিলেন, যখন ইমপ্লিমেন্ট করেছিলেন তখন অনেক কিছু বলেছিলেন, পিএম নিজেও বলেছিলেন। দেখা তো আমাদের সঙ্গে রাস্তায় হবে, গোটা ভারতবর্ষের ছাত্র যুব নাগরিকদের সঙ্গে ওনাদের দেখা রাস্তায় হবে। সে তো কৃষি ফার্ম বিল ওনারা বলেছিলেন যে এই মুহূর্তে ছাত্ররা সব থেকে ভীতু কাপুরুষ। এই কন্ট্রাডিক্ট করে গেল তোমার কথা। আমিও এক্স্যাক্টলি এই কথাটাই বললাম যে ছাত্র যুবরা ভীতু ঠিক নয়, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে তারা উঠতে পারছে না। প্রথম কথা দেখো, আমি যদি পার্সোনাল আমার বিলিভ বলি, আমার পার্সোনাল বিলিভ হলো যে অবশ্যই রুজি আমার একটা দরকার, রুজি আমার একটা পেট চালানোর মতো বা আমার পরিবারের জন্য এটা অবশ্যই জরুরি একটা, বাট সেটাই আমার সমস্ত প্রায়োরিটি নয়। দিনের শেষে আমি আবারও বলছি, আজকে আমি যাদের ট্যাক্সের পয়সায় আমি যে মেশিনটায় কাজ করেছি ল্যাবে, আমার সেই মেশিনগুলো লাখ লাখ কোটি টাকা দাম, আমার বাবার টাকা নয় এগুলো, এই সাধারণ নাগরিকের টাকায়, এই বাঙালি মুসলিম, এই বাঙালি দলিত, এই বাঙালি আদিবাসী, এই বাঙালি ভূমিপুত্র, এদের টাকা থেকে আমার এসছে। তাদের প্রতি আমার দায়িত্ব থেকে যায়। কখনোই আমি আমার জীবনে, আমি যদি রিসার্চও কাল করি বা যে কোনো জায়গায় আমি যেখানেই এনগেজ থাকে না কেন, দিনের শেষে সেটাই আমার একমাত্র প্রায়োরিটি হবে এমন না। আমি অবশ্যই সেখানে চেষ্টা করবো আমার যতটা সময় দিতে আমি পারবো চেষ্টা করবো। আর দুটো জিনিস হলো, দেখো সত্যের হয়ে কথা বলার জন্য যে বিশাল কিছু লাগে এমন নয়, এটা ন্যাচারাল, যা ন্যাচারাল তাকে বিশাল কষ্ট করতে হয় এমন না। সত্যের মানুষ সত্যের পক্ষে যাবে, এটাই মনুষ্যত্ব বোধ। জেল, আমি তোমাকে আবার একটা কথা বলছি, এই সেম চিন্তা ভাবনা যদি সেই সময়কার ব্রিটিশ শাসনে আমাদের ছাত্র যুবরা রাখতো, তাহলে আজকে আমরা স্বাধীন হতাম না। তখনকার অবশ্যই তখন ব্রিটিশরা ছিল, আজকে যারা আছে তারা ব্রিটিশদেরই গোলাম আছে, যে সেই ব্রিটিশদের যারা গোলামি করতো টাকার বিনিময়ে, তারাই আজকে ক্ষমতায়, তো তাদেরকেও তাড়াতে হবে অবশ্যই। ভারতবর্ষের একটা গোষ্ঠী
অ্যাক্টিভিস্টদের দালালি করেছে। মানে তুমি যে বলছো যে সবাই নেমে আন্দোলন করেছে, এমনটা নয়। না না না, অবশ্যই সমস্ত যুবরা নেমে করেছে এমনটা নয়। কিছু মানুষ আন্দোলনের বিরোধিতা করেছে, কিছু মানুষ নাম বলেছে ব্রিটিশ রাইট ঠিক আছে, তারা তাদের গোলামি করেছে, এবং এটা এখনো বলছে, এখনো যারা বলছে ব্রিটিশদের গোলামি করেছে তারা ব্রিটিশদের গোলামি করেছে এমন নয়, তার আগে যারা শাসক ছিল তাদেরও করেছে। তাদের মানে চরিত্রটাও এরকম যে যেই থাকুক ক্ষমতায় আমার পা চাটতে হবে, থাকতে হবে। এবারে বিষয় হলো ওটাই যে কিন্তু একটা বিপুল পরিমাণ অংশ সে সময় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ নিয়েছে। ছাত্রদের কাছ থেকে তুমি যদি নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলো, তিনি এখানে চর মেরেছিলেন একে প্রফেসরকে জাস্ট বিকজ তিনি অপমান করেছিলেন দেশের স্বাধীনতাকে বা স্বাধীনতা সংগ্রামকে। অনেক উদাহরণ আছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন, প্রচুর তার সঙ্গে জড়িত ছাত্র যুবরা। আমার তো অনেকের নাম আমরা ইতিহাসে পাই না, কিন্তু আসলে যাদের পাই তাদের পিছনেও যে হিউজ পরিমাণ একটা ফোর্স ছিল, ছাত্র যুব বলো বা শিক্ষিত সমাজ বলো, একটা বিশাল একটা ফোর্স ছিল, সেটা আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু সেই ফোর্সকে আমরা এক্ষেত্রে আমরা যে পিছিয়ে পড়া সমাজ থেকে যদি পেতাম, তাহলে হয়তো পোস্ট সাচারের পরে আমাদেরকে আর কুণ্ডু কমিশনের রিপোর্ট দেখতে হতো না, আমাদেরকে আর মণ্ডল কমিশন পড়তে হতো না। সাচার কমিটি যখন 2011 সালে যখন সরকার চেঞ্জ হয়, তখনও সরকারি চাকরিতে আমাদের নিয়োগ ছিল 2.3%, খুব সম্ভবত, একটু এদিক ওদিক হবে। আজ সেটা আরও কমে গেছে, তো 1.37% সম্ভবত, একটু বেড়েছে, স্লাইটলি বেড়েছে। আগে 2 কত ছিল, এখন 4 পয়েন্ট সামথিং হয়েছে, স্লাইটলি। কিন্তু নিয়োগও হয়নি সেভাবে হয়নি, ধরো, কারণ এটা আরেকটা বিষয় হচ্ছে এর পিছনে শুধুমাত্র ওই সাধারণ কমিটির রিপোর্ট না, এক্ষেত্রে বিশেষ করে ইন্ডিভিজুয়াল লেভেলে যে চেষ্টাগুলো হয়েছে তার জন্য যে আলামিন মিশন, অবশ্যই অনেক। এই তুমি আলামিনের কথা বলো না, আরেকটা কথা তোমাকে বলি, আলামিন মিশনের ছাত্রদেরকে স্কলারশিপ দেওয়া, আমাদের সময় নিউ কম্পোনেন্ট বলে একটা, আমি নিজে যেহেতু মিশনের ছাত্র, নিউ কম্পোনেন্ট বলে একটা স্কলারশিপ দেওয়া হতো, প্রায় 300 ছাত্র ফ্রিতে পড়েছে। তারপরে চলে এসে ঐক্যশ্রী স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ, SBMCM, এগুলো সব মাইনরিটি ডিপার্টমেন্টের স্কলারশিপ। এই টাকাগুলো কাদের টাকা? বহু ছেলেপেলে এর টাকায় আমরা পড়াশোনা করেছি, অনেকে পড়ছি। তাদের টাকা নিয়ে আমি পড়াশোনা করলাম, তাদের জন্য যদি আমার এফোর্ট না থাকে, তাদের পিছনে, তাদের উন্নতির পিছনে কেন আসছে বলে মনে হয়? দেখো, আমি তোমাকে প্রথমেই দুটো কথা বললাম যে একটা হলো উচ্চাকাঙ্ক্ষা। তুমি যেটা কথা বলো না, দেখো, উচ্চাকাঙ্ক্ষা খুব খারাপ জিনিস। আমি তোমাকে যেন উদাহরণ দিচ্ছিলাম যে প্রফেসরদের, তুমি নিয়োগের কথাটা মাঝখানে বন্ধ হয়ে গেল, যে হাতে গোনা কিছু প্রফেসর হয়তো এটা ব্যক্তিগত জায়গা থেকে চেষ্টা করছেন, কিন্তু একটা বিপুল পরিমাণ শিক্ষিত প্রফেসর, বহু প্রফেসর, তারা উচ্চাকাঙ্ক্ষার জন্য এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারছেন না। কারণ যে সব সদ্য PhD করেছে, সে ভাবছে আমাকে কালে কলেজ সার্ভিস কমিশনে নেবে না বর্তমান শাসকের বিরুদ্ধে বললে, যে আমি নিজে জানি কিছু, আমার পরিচিত কিছু লোক যারা রাস্তায় নামতে। এবারে গল্পটা হয়, তারা এরকম গল্পটা দেয় যে ঠিক আছে আমার এইটা, দেখো, এইটার কোনো এন্ড নেই অ্যাকচুয়ালি, এই জিনিসটার কোনো এন্ডিং নেই। কারণ আজকে না, এক্স্যাক্টলি এই জিনিসটাই বলতে, এটার কোনো এন্ডিং হয় না। যখন চাকরি পেয়ে যায় তখন বলে আমাকে ডিপার্টমেন্টে এক ঘরে করে দেবে, নেওয়া যাবে না, তারপরে প্রমোশন হবে না, তারপরে আসে আমি HOD হতে পারবো না, তারপরে আসে আমি VC হতে পারবো না, তারপরে আসে রাজ্যসভার সাংসদ হতে পারবো না, তারপরে আসে আমি গভর্নর হতে পারবো না। অ্যাকচুয়ালি এই জিনিসটার কিন্তু এটার কোনো এন্ডিং নেই। এটা একটা হচ্ছে তোমার ওই বৃষ্টি চক্রের মতো, মানে পানি এখান থেকে উঠবে, বাষ্প হয়ে আবার নামবে, ওই আর কি চলতে থাকবে, এটা সার্কুলার সারাটা জীবন। তারপরে আবার কি হবে, দেখো, ধরো যে আজকে বলছেন যে আমি এটা পাবো না, তারপর আবার তার পরিবার যে আমি যদি বলি কদিন পর যখন যদি সে রাজ্যসভা সাংসদ হয়ে যায় যে আমার ছেলেকে তাহলে চাকরি দেবে না, এটা কন্টিনিউয়াস সার্কেল চলতে থাকবে, এটার কোনো এন্ডিং নেই। আমি তো বললাম উচ্চাকাঙ্ক্ষা। যদি একটা প্রফেসরকে, যিনি অলরেডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাকে যদি প্রমোশন না দেয়, 15,000 টাকা বেতন কম পাবেন, 1,15,000 পেতেন 1,00,000 পাবেন, এটা যথেষ্ট। আজও আমরা জানি যে এটা তুমি সেভাবে দেখছো, কিন্তু স্ট্যাটাস সিম্বল, প্রমোশন হবে না। আমি একটা বাস্তব কথা বলছি, ওই কথাই বলছি যে মানুষ এমন জায়গাতে পৌঁছে গেছে যে তারা যখন প্রমোশন পাবে না, তারা সেটা হার্ট করবে। আমি প্রমোশন পেলাম না, এত ফাটাফাটি করলাম। দেখো, এই জিনিসটা বা এটা পৃথিবীর দস্তুরের নিয়ম যে অত্যাচারী সবসময়ই সত্য কথা যারা বলে তাদের পিছনে অত্যাচার করে। সত্যের এটা নিয়মই এটা, যে সত্যকে সবসময় দাবি দেওয়ার চেষ্টা করা। পর্যন্ত নজরুল ইসলামের যে পেনশনের বিষয়টা, সেটা ক্লিয়ার করেনি। হ্যাঁ, ক্লিয়ার করা হয়নি তো, অবশ্যই ক্লিয়ার করা হয়নি। এরকম অনেক পেশা আছে, অনেক মানুষকে এইভাবে করা হয়েছে, যেমন মুর্শিদাবাদ ইউনিভার্সিটির ভিসি নিয়োগ নিয়ে, এরকম অনেক কথা আমি বলতে পারি। যেমন আজকেই একজন অ্যাডভোকেটের সঙ্গে কথা হচ্ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে। মাদ্রাসা কমিশনে কী করা হয়েছে, কমিশন কী করেছে, যোগ্য চাকরি প্রার্থী যারা ছিল তাদের খাতার উপরে কলম চালিয়ে নাম্বার সম্ভবত কমিয়ে দিয়ে তাদেরকে নিয়োগ দেয়নি। যোগ্য ছাত্র, তারা হাইকোর্টে কেস চলছে, সম্ভবত সামনের মাসে শুনানিও আছে। আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের শুনানি হবে, আশা রাখছি আমরা বিচার পাবো। তো অপারেশন তো হয়েছে, এটা নিয়ম, এটা পৃথিবীর একদম শুরু থেকে নিয়ম যে অত্যাচারী ক্ষমতাধর অত্যাচার করেছে, কিন্তু তখনই তোমার ক্ষমতা। কথা বলো, আমি কন্ট্রোভার্সিয়াল বিষয়, যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম আসে, তো উনি কিছুদিন আগে এসএসসি দুর্নীতি সেটা নিয়ে খুব কড়াভাবে বললেন, সরকারকে তুলনা করলেন, বা যারা এই করছে আন্দোলনকে তারা করলেন। তারপর মাদ্রাসা সার্ভিস কমিশনে যখন একটা কথা উঠলো, তখন তিনি বললেন যে বেশি বাড়াবাড়ি করলে মাদ্রাসা কমিশন বন্ধ করে দেবো।
বা তুলে দেবো, এইটাকে তোমরা কিভাবে দেখছো? আমি সবার তো বলতে পারবো না, আমার ব্যক্তিগত একটা মতামত আছে। আমার ব্যক্তিগত মতামত যেটা আমি স্বাভাবিকভাবেই বলি, আমি বিশ্বাস করি একটা, আমি জানি না এটা বলার জন্য আমার উপরে মানহানি মামলা হবে কিনা, কিন্তু আমি বলি আমার ব্যক্তিগত মতামত যে দুটো জিনিস। এক হচ্ছে উনি অবশ্যই একজন খুব সাহসী একজন বিচারপতি, ওনাকে বলতে শুনেছি, ওনার বলতে শুনেছি ইন দ্য সেন্স, মানে আমি যে সমস্ত অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ আছে আমার কলকাতায়, উনি বলেন যে গরিবের হককেও মারলে এবং দুর্নীতি, এই দুটোকে আমি কোনোভাবে সহ্য করি, এটা যেমন উনি বলেন। তেমন নাকি উনি নাকি মাঝে মাঝে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর নামও করেছেন, বিভিন্ন ঘনিষ্ঠ মহলে নাম করেছেন। আমার ব্যক্তিগত ধারণা নিশ্চয়ই ওনার একটা ব্যাকআপ অবশ্যই রয়েছে। তাছাড়া এইভাবে একটা রেজিমেন্ট, একটা সরকার, মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে এইভাবে ক্রমাগত মানে রায় দেওয়া, তুলে দেওয়া বলে এইটা একটা রায়টা, যদিও যেভাবে মিডিয়া এসছে সেভাবে উনি রায়টা দেননি, একটু আলাদা, তবুও একটা এই ক্ষেত্রে যেটা সমলে হয়, একটা সংখ্যালঘু বিদ্বেষ একটা কাজ করে অ্যাকচুয়ালি। এখনও যদি তুমি একটা জিনিস লক্ষ্য করবে, খুব ছোটো, ইট শুড বি নিউট্রাল, কিন্তু বর্তমান ভারতবর্ষে যেটা হয়েছে যে গণতন্ত্রের যে স্তম্ভগুলো ভারতবর্ষের রাজ্যে একের পর একটা ফেল করেছে। তুমি কদিন আগে কর্ণাটকের হাইকোর্টের বিচারপতি এইচ পি সন্দেশ একটা ভিডিও তিনি বার্তা দিয়েছিলেন যে যদি দেখো তুমি যে আমি সরকার দুর্নীতিবিরুদ্ধে রায় দেওয়ার জন্য আমাকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে, সিএমও থেকে হুমকি আসছে সেখানকার, এবং সেটা তিনি ভিডিও করে যখন বললেন। বা জাস্টিস চন্দ্রচূড়, সিজিআই চন্দ্রচূড়ের তুমি যদি রিসেন্ট কিছু সেমিনার দেখো, সিজিআই আমাদের আর রামানার যদি দেখো, ওনারা বারবার করে বলছেন যে অ্যাকচুয়ালি এরকম সিচুয়েশন ভারতবর্ষে কেউ দেখেনি। যে একটা আগেই তো মিডিয়ার পতন হয়ে গেছিলো, গণতন্ত্রের স্তম্ভ, শেষ যে আশা মানুষের, মানে অপ্রেস সেকশনে অত্যাচারিত, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের যে আশা, যে কোর্ট আমাদেরকে ন্যায় বিচার দেবে, সেই কোর্টকেও এখন কী বলবো, মানে একটা পক্ষপাতিত্বের জায়গায় চলে গেছে। মানে পক্ষপাতিত্ব ঠিক বলবো না, মানে অ্যাকচুয়ালি একটি বিশেষ টেররিস্ট অর্গানাইজেশন যার নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক বা আরএসএস, তাদের একটা প্রভাবের ক্ষেত্রে অনেক রায়ে প্রভাব খাটানো হচ্ছে। না 3বার ব্যান হয়েছে, সমঝোতা এক্সপ্রেস কেস, তোমার মক্কা মসজিদ বিস্ফোরণ, সমস্ত কেসে এটিএসের চার্জশিট আছে, তোমার হচ্ছে এনআইএ চার্জশিট আছে। আজকে সমঝোতা এক্সপ্রেস ছাড়ো, এই তোমার 26শে জুলাই একটা কেস হলো মোহাম্মদ ফাজিলকে, এরকম একটা মুসলিম এক যুবক, এক মাইনরিটি যুবক, তাকে একদম কী বলবো, মানে হত্যা করা হয়েছে, তাকে একদম খুন করা হয়েছে রাত্রে কর্ণাটকে। সেক্ষেত্রে যে 6জন জড়িত, সেই 7জন জড়িত, তার মধ্যে 6জন বজরং দল আরএসএসের একটা মাদার অর্গানাইজেশন, ওটা এগুলো ছোটো অর্গানাইজেশন। তোমার কয়েকদিন আগে আরএসএসের এক অফিস থেকে, কেরালার অফিস থেকে বোমা পাওয়া গেছে। এমনকি কেরালার ইতিহাসে শোনা যায় যে 400-র বেশি কমিউনিস্ট এদেরকে খুন করেছে আরএসএসের লোকেরা। কয়েকদিন আগে একটা পুলিশ স্টেশনে বিস্ফোরণ ঘটায়। একটার পর একটা 3বার ব্যান হয়েছে। যে সংগঠন 3বার ব্যান হয়েছে তার টেররিজমের জন্য, ভারতবর্ষের প্রথম সন্ত্রাসবাদী গোডসে যে সংগঠন থেকে বিলং করে, সেটা একটা টেররিস্ট অর্গানাইজেশন। এরপরে পার্থক্য এটাই যে এদের হাতে ক্ষমতা ছিল না, বিগত 10 বছর এদের হাতে ক্ষমতা এসছে। এরা তো পলিটিক্যাল পাওয়ার নেই। না অ্যাকচুয়ালি পলিটিক্যাল পাওয়ার তো দেখো সরাসরি তুমি নেই বলবে, কিন্তু তুমিও জানো, আমিও জানি, ঘুরপথে ওদের হাতে সমস্ত পলিটিক্যাল পাওয়ার। আরএসএসের ব্যাকগ্রাউন্ডের লোকেরা এখন সমস্ত জায়গায় বসে, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে, যে বাবরি মসজিদ রায় যিনি দিলেন, সঙ্গে সঙ্গে তিনি রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন। বা সিজিআই বাবদেকে আমরা দেখেছিলাম যে এক বিজেপির নেতার হার্লে ডেভিডসন গাড়িতে চেপে ছবি দিতে। একটার পর একটা রায় আমরা যে দেখেছি। জাস্টিস কান্ত যখন নুপুর শর্মার রায় দিলেন, তখন টুইটারে ট্রেন্ড হলো যে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে টুইটারে ট্রেন্ড করা হলো। যারা ট্রেন্ড করলো তারা দেখা গেল প্রত্যেকের যে এগুলো, মানে প্রত্যেকটা হ্যান্ডেল সেই আলটিমেটলি বিলং টু বিজেপি আইটি সেল, যেটা আলটিমেটলি বিলং করে হচ্ছে আরএসএসের একটা আইডিওলজিকে একটা সাপোর্ট করে। সেই গোলওয়ালকারের আইডিওলজি, যারা জাতীয় পতাকা রং মানেনি, যারা দেশের প্লুরালিটিকে মানেনি, যারা চেয়েছিল মুষ্টিবদ্ধ কিছু লোকের হাতে দেশের ক্ষমতা থাকুক। যখন বাবা সাহেব আম্বেদকর যখন কনস্টিটিউশন তৈরি করেন, তিনি একটা কথা বলেছিলেন যে সমস্ত নাগরিকের সমান অধিকার। এই জিনিসটাকে তারা মানতে পারেনি। এই যে ভারতবর্ষের প্লুরালিটি, এই যে একটা দলিত, একজন শূদ্রের কাছেও যা অধিকার, একজন ব্রাহ্মণেরও তাই অধিকার, এই জিনিস তারা মানতে পারেনি। তুমি আর এখনও পড়ো গোলওয়ালকার, MS গোলওয়ালকারের বাঞ্চ অফ থটস পড়ো, এখনও আরএসএসের ওয়েবসাইটে সব রয়েছে। একবার দিয়ে দিয়েছে, আর তুলতে পারবে না, তুলতে পারলে তুলেই নিত। পড়ে দেখো তারা কীভাবে অব্রাহ্মণ নারীদের উপরে প্রথমে ব্রাহ্মণদের ভোগ করার অধিকার, তারপরে অব্রাহ্মণ নারীরা। এর বিরুদ্ধে একটা হিউজ লড়াই আমাদের দলিত ভাইরা লড়ছে, এই ব্রাহ্মণবাদের বিরুদ্ধে। এই আরএসএস যেভাবে ক্যাপচার করছে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, ইডি হতে পারে, সেটা এনআইএ হতে পারে, সেটা তোমার ইনকাম ট্যাক্স হতে পারে। না, দুক্ষেত্রে দুটোকে তোমার ডিফারেন্স করতে হবে। এক্ষেত্রে চক্রান্ত দুটো জিনিস আলাদা আলাদা বুঝতে হবে। দেখো, পার্থ চ্যাটার্জি অবশ্যই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাকে ধরাই উচিত। কিন্তু এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে মানে এটা কী বলো, হিপোক্রেসি এটাই যে এই শুভেন্দু অধিকারীর নামও কিন্তু সাধারণত কেসে আছে, তার ওখানে ইডি যাচ্ছে না। বিজেপির বহু নেতার নাম কিন্তু ইয়েতে আছে, সেখানে যাচ্ছে না। এই কয়েকদিন আগে তোমার উত্তরপ্রদেশে যোগী গভর্নমেন্টের এক মন্ত্রীর বিরুদ্ধে স্ক্যাম এসছে, তার ওখানে ইডি যাচ্ছে না।
তোমার মধ্যপ্রদেশে এসছে, কর্ণাটকে স্ক্যামে এসছে, সেখানে ইডি যাচ্ছে না। তোমার শিবসেনার যে সমস্ত বিধায়করা কম্প্রোমাইজ করে বিজেপির সিন্ডে এতে চলে গেছে, যাদের অলরেডি ইডি কেসের নাম ছিল, মানে এই গভর্নমেন্ট করার আগে যাদের কাছে ইডি গেছিল, এই গভর্নমেন্ট যাওয়ার পরে ইডি আর সেখানে যাচ্ছে না, কাদের কাছে যাচ্ছে, যারা কম্প্রোমাইজ করেনি তাদের কাছে যাচ্ছে। তো এইটাই যে ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনকে নিজের হাতিয়ার হিসাবে ইউজ করা, যে আমার ফেভারে যারা তাদেরকে বাঁচানো, আমার ফেভারে যারা নয় তাদেরকে, হলে নিরপেক্ষতা থাকা উচিত। একসময় তুমি কি করবে? দেখো, আমার কাছে পাওয়ার কিন্তু খুব খারাপ জিনিস। অবশ্যই পাওয়ার মানুষকে বদলে দেয়, এটা একটা যদিও একটা মানে অবান্তর একটা ভাবনা, তবু আমার কাছে পাওয়ার থাকলে আমি না 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 এমন নয়, পাওয়ার যার কাছে রয়েছে এটার উপরে ডিপেন্ড করে। পাওয়ার বাবা সাহেব আম্বেদকরকে দেওয়া হয়েছিল কনস্টিটিউশন তৈরি, তিনি কিন্তু মনুবাদী কনস্টিটিউশন তৈরি করেননি। বা মৌলানা আবুল কালাম আজাদকেও শিক্ষামন্ত্রীর পাওয়ার দেওয়া হয়েছিল, তিনি কিন্তু কোনো ইসলামিক সারিয়া এখানে প্রয়োগ করেন, তিনিও ভারতবর্ষের যে প্লুরালিটি যে কনস্টিটিউশন তাকেই তিনি এখানে রক্ষা করেছেন। এমন অনেক আছে যাদেরকে দেওয়া হয়েছিল পাওয়ার, ব্যাপার উদাহরণ হয়েছে, কিন্তু শুধু যে পাওয়ার মানেই যে 100টা চাকরি কাউকে দিলে একটা চাকরি তুমি নিজের লোককে দিতে, এইটাই তো একটা দুর্নীতিকে নর্মালাইজ করে দেওয়া, নিজের ক্ষমতার 213টার অহংকারে দুর্নীতিকে নর্মালাইজ করে দেওয়া। এটা কি ধরো একটা পাওয়ারের মিস ইউজ না, সবাই যে মিস ইউজ করবে এমন নয়। আমরা কি শুধু অস্বচ্ছ দুর্নীতিও দেখেছি, আমরা অস্বচ্ছ দুর্নীতিও দেখেছি, স্বচ্ছ নিয়োগও আমরা দেখেছি, সবসময় যে অস্বচ্ছ হয়েছে এমন নয়। তো পাওয়ার থাকলেই মিস হয়ে যাবে এমন নয়। আগে তো ব্লক সভাপতির চিঠিতে চাকরি পেয়ে অবশ্যই শিবমল হয়েছে, এই যে পরেশ অধিকারী ইনি তো বামফ্রন্টের আমলের মন্ত্রী ছিলেন, এমন নয় যে বামফ্রন্ট ধোয়া তুলসী পাতা না, ওটাই বলছি যে ব্লক সভাপতির চিঠিতে রিকমেন্ডেশনের চাকরি। কিন্তু এমন অনেক ব্লক সভাপতি আছেন, আমি নিজে পার্সোনালি যাদেরকে চিনি, যারা এখনও সবজি বেচে খাচ্ছেন, এমএলএ ছিলেন বা কাউন্সিলর ছিলেন, এখনও তারা সবজি বিক্রি করতে, তাদের এখনও সেই ঝোপের বাড়িতে ধারাটা কিন্তু নতুন নয়, এটা না, দুর্নীতি ধারা কোনো ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে দুর্নীতি ধারা কখনোই নতুন নয়। কিন্তু এইটাও একটা নর্মাল, এটা খুব মানে কি বলবো, এটা আগে কেউ কিছু করলে চুরি, মানে কেউ চুরি করলে সে চোর, তাকে লোকে চোর বলতো, কিন্তু এখন চুরি করলে তাকে চোর বলে না, তাকে নেতা বলে, নেতা বলে, এবং ভাবে যে ঠিক আছে নেতা হয়েছে করবে, নেতা তো চুরি করবে। এক্স্যাক্টলি। কিন্তু এই জিনিসটা মানুষের সাধারণ মানুষের বোঝা উচিত যে পলিটিক্যাল পাওয়ার দিয়ে অনেক কিছু একটা করা যায়। একটা আমি ব্যক্তিগতভাবে 500টা ছেলেকে হয়তো 50 টাকার বই দিতে পারবো, কিন্তু আমার হাতে পলিটিক্যাল পাওয়ার থাকলে আমি 500টা ছেলের জন্য 50টা স্কলারশিপ করতে পারবো। এটাই পার্থক্য অ্যাকচুয়ালি পলিটিক্যাল পাওয়ারের সঙ্গে। যদি আমি সাপোজ কিছু অন্যায়ভাবে কিছু টাকা নিলাম, অর্জন করলাম, যে রাস্তার সুযোগ থাকে দুর্নীতি করে কিছু টাকা অর্জন করবে, সেটা যদি বিলিয়ে দিই তো সেটা কেমন? আমি জিজ্ঞেস করেছিলাম, আমি আবুরিদা সাহেব জিজ্ঞেস করেছিলাম, ধরেন যদি আমার সুযোগ থাকে যে আমি কোনো জায়গা থেকে একটু দুর্নীতি করলে বা একটু কম্প্রোমাইজ করলে অনেক টাকা পেতে পারবো, ধরুন টাকা তো দরকার, টাকা সেই টাকা দিয়ে তুমি অনেকে হেল্প করতে পারবো, তাহলে সেটা কেমন হয়? তাহলে সে অন্যায় তো অন্যায়, সে তুমি যেভাবে করো। কিন্তু তুমি একটা কথা বলো, এত টাকা তৈরির মেশিন আছে, তাহলে এত গরিব রয়েছে, টাকা তৈরির মেশিনে টাকা চেপে দিয়ে তাদেরকে দিয়ে দিলেই তো হলো। অ্যাকচুয়ালি এরা সলিউশনটা এইরকম কোনো সলিউশন হয় না। একটা কথা বলো, যে আমরা জানি এখন ভোটে দাঁড়ালে বিধানসভার ভোটে কত টাকা পর্যন্ত খরচ করা যায়? প্রায় 25 লক্ষ টাকা, আর লোকসভার ভোটে 70 লক্ষ টাকা কি 90 লক্ষ টাকা। এই যে একটা জনপ্রতিনিধি সাপোজ, ঠিক আছে, সে যখন একটা বিধায়ক, সে 25 লক্ষ টাকা সে লিগ্যালি খরচ করতে পারে আইন অনুসারে। সে সাপোজ সে 25 লক্ষ টাকা খরচ সে কেন করবে? সে নিজের টাকা খরচ করে কেন সে বিধায়ক হবে? প্রথম প্রশ্ন হচ্ছে এইটা। মানে আমার হিসেবে তো বলা হয়, আমার মনে হয় বা আমি পড়েছি কোথায়, যে এই যে ফাইট করবে যে ইলেকশন, ফাইটের জন্য সরকার টাকা দেখ, সবাইকে সমানভাবে টাকা দেখ, সবাইকে সমানভাবে টাকা দেওয়ার পরে ই হোক। কারণ আমি যখন জেতার জন্য আমাকে কিনতে হচ্ছে, আমাকে ভোট কিনতে হচ্ছে, 1000 টাকা 5000 টাকা 10,000 টাকা দিতে হচ্ছে। আর লোকসভা ভোটে তো এরকম কথা চলে, অভিযোগ আসে যে মানে কয়েক কোটি টাকা, 5 কোটি 10 কোটি টাকা খরচ হয় এক একটা কেন্দ্রে। তো কেউ যখন এত টাকা খরচ করছে একটা জেতার জন্য, কেউ যখন 5 কোটি টাকা খরচ করছে এমপি হওয়ার জন্য, আমি শুনেছি রাজ্যসভার সিট নাকি 100 কোটি টাকাতে বিক্রি হয়। সো কেউ যখন 100 কোটি টাকা দিচ্ছে রাজ্যসভা সিটের জন্য, তো সে কি করবে? আমি যখন 1 কোটি টাকা দিচ্ছি, আমি যখন 10 কোটি টাকা দিয়ে আমি এমপি হচ্ছি, এমএলএ হচ্ছি, তখন তুমি কি ভাবছো আমি সেবা করতে 10 কোটি টাকা দিচ্ছি? 10 কোটি টাকা দাম নেই। দুর্নীতি যে শুধুই হয় দুর্নীতি, এগুলো আসলে নেগেটিভিটি আমি যদিও স্প্রেড করি, এগুলো অবশ্যই সত্যি, কিন্তু এর মানে কিছু পজিটিভিটিও আছে যেটা অনেকে জানে না। যেমন জেএনইউ এর একটা স্কলার ছিলেন, তার নাম সন্দীপ সৌরভ, বর্তমানে তিনি লিবারেশনের বিহার থেকে একজন এমএলএ, সিপিআইএম থেকে। কখনো সরাসরি কথা বলে জিজ্ঞেস করো, সে তার ইলেকশন জিততে মাত্র 2,30,000 টাকা খরচ করেছিল এমএলএ ইলেকশন, মাত্র 2,30,000 টাকা, যেটা তার নিজের এক্সপেন্সেস, যার মধ্যে গাড়ি করে প্রচার, খাওয়া দাওয়া এগুলো জড়িত। এটা আমাদের যেখানে যখন আমরা সামাজিক বিবাহ দেখি, সেখানেও একটা খরচ হয়, একটা মিনিমাম একটা খরচ যে কোনো জিনিসই হয়। আমাকে কোনো সমাজসেবক কাজ করতে গেলেও সেখানেও আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ পয়সা আমার খরচ করতে হয়। মাত্র 2,60,000 টাকা খরচ করে সে কিন্তু এমএলএ। শুধু এমন নয় যে কিছু আমরা যে দেখছি
সৎ উদাহরণ নেই এমন নয় না, সেটা তো খুবই সেই কম। উদাহরণগুলো অ্যাকচুয়ালি কম। হ্যাঁ, এটা তো সেই উদাহরণগুলো কম, তাই জন্যই নর্মালাইজেশন এমন হয়ে গেছে যে আমরা দেখি জিগনেশ মেবানি জিতেছে পুরো ক্রাউড ফান্ডিং এর উপর ভিত্তি করে জিতেছে। ইভেন কানাই কুমার যখন ফাইট করলো তখন ক্রাউড ফান্ডিং এর উপর ভিত্তি করে অবশ্যই এক্সেপশন আছে, এই এক্সেপশন গুলোকেই আমাদের কিন্তু তারা তো জিততে পারেনি, এত টাকা ক্রাউড ফান্ডিং করেও কানাই কুমার জিততে পারেননি। জিতেছে, যেমন বলুন সন্দীপ সরো জিতেছে, জিগনেশ জিতেছে, হ্যাঁ জিগনেশ জিতেছেন, জিততে পারেননি কানাই কুমার। তো ফলে সেখানেও তো পরাজিত হতে হয়েছে না। আমি কথা হচ্ছে ওটাই যে আমি যখন 5 কোটি টাকা খরচ করছি, আমি আর সেবার জন্য করছি না। 5 কোটি টাকা থেকে আমার টার্গেট হচ্ছে 10 কোটি টাকা করেছে এমন নয়, আমি তো উদাহরণ দিলাম যে 5 কোটি। আর যে অ্যাকচুয়ালি পলিটিক্স তো আমি যখন বলছি যে আমি সেবার জন্য, ইভেন এখন তো সিট নেওয়ার জন্য টাকা দিতে হয় বলে শোনা যায়। তাহলে সিট নেওয়ার জন্য টাকা, তাহলে আমার উদ্দেশ্যটা কি? আমি বলতে চাইছি যে করাপশনটা যে আমরা বলছি আজকে নেতা হয়েছে করাপশন, এরকম নয়। করাপশনটা প্রথম থেকে আছে, যে তুমি আজকে তুমি তো র্যাপিডো ইউজ করো, আমি র্যাপিডো ইউজ করি। র্যাপিডো ইউজ করার সময়, ওলা বাইকটা ইউজ করার সময় যদি 100 টাকা ভাড়া আসে, বলবে দাদা একটু বাড়িয়ে দেবেন 20 টাকা, নাহলে আমি যাবো না। এটাও দুর্নীতি। পুলিশে ধরছে আমাকে, আমি 100 টাকা ঘুষ দিয়ে বেরিয়ে যাচ্ছি, সেটাও দুর্নীতি। আমার খুবই খারাপ লাগে, আমি জানি না সরকার যদি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের। কলকাতায় যত এসি বাসগুলো আছে, সরকারি বাসগুলো আছে, সেই বাসে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়। সেই বাসে যারা কন্ডাক্টর, তারা হচ্ছে চোরের চোর। তারা এক একটা ভাড়া 30 টাকা, 40 টাকা, 50 টাকার ভাড়া তো কী করে, সাপোজ আমি যাচ্ছি, তা আমি সরকারি বাসের ক্ষেত্রে আমি কখনো টিকিট আমি নেবো বাধ্যতামূলক, কারণ সেটা আমার পয়সা, সরকার খাতে যায়, সেটা আমার কাছে রিটার্ন আসবে, যে কোনোভাবে আসবে। তো তারা কী করে, 40, 50, 100 টাকা ভাড়া, তো সাপোজ কন্ডাক্টরকে কী করবে, 50 টাকা দেবে, বা কন্ডাক্টর কী করবে, পুরো ভাড়া নেবে না, 50 টাকা ভাড়া, তো 40 টাকা নেবে, দিয়ে টিকিটটা দেবে না। টিকিট দিচ্ছে না মানে সেই হিসাব দিচ্ছে না। এটা সরকারের উচিত হচ্ছে এগুলো নিয়ে একদম পুরোপুরি ইন্সপেকশন করা। টিটির ক্ষেত্রে, তারপর টিটির ক্ষেত্রে খুবই সামান্য, কিন্তু এইভাবে যেটা হচ্ছে, একটা কন্ডাক্টর বাসে যদি সারাদিনে বাস চলছে, যদি সে 1000 প্যাসেঞ্জার ওঠে, তার মধ্যে যদি 10% লোকের টিকিট না দেয়, 10% মধ্যে যদি 20 টাকা করে টিকিট হয়, 2000 টাকা, 2000 টাকা, সেই আমরা বলছি যে আমাদের পাবলিক যে সংস্থাগুলি সেগুলো লসে চলছে। তো লসে চলছে না, আসল কথা হচ্ছে যারা এর সঙ্গে যুক্ত তারা করাপশনে যুক্ত। মানে করাপশনটা এইখান, হ্যাঁ আমি এটাই বলছি যে পুরোটাই করাপশন। দেশের স্বার্থের থেকে যখন বড় হয়ে যায় বা সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে বড় হয়ে যায়, এটা পুরোটাই তো করাপশন না, যে বাসপালা করছে এটা তো করাপশন। এবং সে যদি বলে, বাসপালা কন্ডাক্টর যদি বলে, পার্থ আজকে 40 কোটি টাকা নিয়ে, ওই জায়গাতে আছে 40 কোটি টাকা নিয়েছে, তুমি বাসে আছো, তুমি বাসে কন্ডাক্টর, সরকার 35,000 টাকা বেতন পাচ্ছ, তুমি করছো, যে যেখানে আছে সে যদি সে সেইভাবে দুর্নীতি করছে। আজকাল এই যে এত দেশপ্রেম একটা ন্যাশনালিজমকে একটা এর সঙ্গে, রাজনীতির সঙ্গে মিশিয়ে একটা বিষাক্ত ককটেল তৈরি করা হয়েছে। অনেকে ভাবে যে সেনাবাহিনীর ছবি ডিপিতে লাগালে আমি দেশপ্রেম, অ্যাকচুয়ালি এটা নয়। আমি যে প্রধানমন্ত্রী তো বলেছেন যে 15 তারিখ পর্যন্ত তিরঙ্গায় আপনাদের প্রোফাইল পিকচার করে রাখুন। উনি যে সংগঠন থেকে বিলং করেন, সেই সংগঠন 50 বছর ধরে তিরঙ্গাকে মানেনি, তারা বলেছিল ভাগ হতে হবে, কেন 3টে রং থাকবে। আজকে তিনি বলছেন, মানে সৃষ্টির কি, মানে কি ভাগ্যের কি পড়ি আছে, তিনি আজকে বলছেন যে আমাদেরকে তিরঙ্গাকে লাগিয়ে রাখতে হবে, অথচ লাগিয়ে রাখছেন। তিনি বিলিভই করেন না, এই প্লুরালিটিতে বিলিভই করেন না, তারপরে ওটা করছেন। তো এই যেটা লোক দেখানি চলে এসছে, অথচ ভিতরে যেটা থাকার কথা, এই ন্যাশনালিজমকে ভিতরের ব্যাপার, যে আমি যে ফিল্ড যেখানে রয়েছে সেখানে আমি যেন আমার দেশকে ধোকা না দেয়। আমি যদি কন্ট্রাক্টর হয়, আমি আমার দেশকে ধোকা দেব। আমি ওটাই বলছি যে তুমি বলছো যে এরা এগিয়ে আসছে না, একটা সমাজে কিছু লোক যারা এগিয়ে আসার কথা এগিয়ে আসছে না, কারণ সমাজটা এরকম, সমাজটা ব্যক্তি স্বার্থ, সেলফ সেন্ট্রিক হয়ে গেছে, সবাই নিজের মতো করে করছে। সবাই এই জেনারেশনে, অলমোস্ট সবাই নয় অবশ্যই, 1-2% লোক মেবি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওখান থেকেই যে নবজাগরণের কথা আমরা বলি, সেটা তুমি দেখো ডিরোজিও, রাজারামমোহন রায়, 1-2% লোকই এনেছে, 1-2% লোকই এনেছে। সেখান থেকেই মানুষকে অ্যাকচুয়ালি উঠে আসা, বা সেখান থেকেই মানুষের যে একটা সচেতনতা বোধ তৈরি, মানুষ অ্যাকচুয়ালি তাদের পিছনে হেঁটেছে। কারণ এর পরেও আমরা আরেকটা বিষয়, যতদিন পর্যন্ত মানুষ সচেতন না হবে, তুমি বলছো পাবলিক, এই যে বাস ভাড়াটা শুরু করুক না, যে আমার টিকিট, এটা সরকারি বাস, তুমি টিকিটটা দাও, সরকারি বলে না, প্রাইভেট বাসও, যে টিকিট এটা আমার টাকা, এটা পাবলিকের টাকা, এটা তোমার বাপের টাকা নয়, এই আমি টাকা দিচ্ছি, এখানে ট্যাক্সে যাবে, ইলেকট্রিক বিল আছে, খরচ আছে, সে টাকাটা ঘুরে আসবে এখানে, স্যালারি তো কত কোথায় আসছে। যদি আমরা আমাদের যারা টিচার, স্কুল টিচার, তার গার্জিয়ান, তারা গিয়ে যদি দায়িত্ব বুঝে নেয় যে আপনি কতক্ষণ পড়ালেন, কখন এসছেন না আসছেন, অ্যাটলিস্ট হেডমাস্টারকে যদি ধরে যে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না কেন। কারণ সব থেকে দুঃখের বিষয় হচ্ছে, আমার খুবই খারাপ লাগে, যারা সরকারি স্কুলে পড়ায় তারা হচ্ছে সব থেকে মানে যোগ্য, কারণ একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, দুর্নীতি হয়েছে আলাদা ব্যাপার, কিন্তু তারপরও যোগ্য, দুর্নীতিগুলো বাদ দিলে তো যোগ্য, এবং সেখানে সব ইনফ্রাস্ট্রাকচার খুব সুন্দর, সেখানে স্কুল ক্লাসরুমগুলো সুন্দর, সেখানে ফ্যান আছে, সেখানে আবহাওয়া ভালো, জল আছে, মিড ডে মিল আছে, খাবার আছে, কিন্তু আমরা সেখানে আমাদের ছেলেদের পাঠাচ্ছি না।
সব থেকে ভালো পড়াশোনা হওয়ার কথা সেখানে, সব থেকে যদি ভালো পড়াশোনা হবে সেখানে, কিন্তু কেন হচ্ছে না? কেন গার্জিয়ানরা গিয়ে ধরছে না স্কুলকে, যে আমি কেন প্রাইভেট স্কুলে পড়াতে গিয়ে মাসে 1,000 টাকা করে আমাকে দিতে হবে? এটা আমার সরকারি স্কুল, এটা আমার ট্যাক্সের টাকা। একটা মোবাইল কিনলে 18% ট্যাক্স, 10,000 টাকা ফোন কিনলে 1800 টাকা সরকারকে আমি দিচ্ছি। কমপ্লিটলি এটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে কর্পোরেটদের লাভের জন্য। রিসেন্টলি একটা মধ্যপ্রদেশ সম্ভবত একটা আইন আনা হয়েছে যে যারা সরকারি স্কুলে ভর্তি হবে তাদেরকে 600 টাকা ফিস দিয়ে ভর্তি হতে হবে, যারা বেসরকারিতে ভর্তি হবে তাদেরকে 2,500 টাকা দেওয়া হবে সরকার থেকে। তাহলে মানুষ কি হবে? মানুষ কর্পোরেট যে 2,500 টাকা দেওয়া হবে সেখানে যাবে, জামা কখন টাকাটা দেবে? কিন্তু যেটা করা হবে যে হয়তো তাকে সে ক্লাস 1-এ সেই বাচ্চাটাকে ভর্তি করলো, ক্লাস 4-5 অব্দি সরকার দেবে, 5-এ গিয়ে হঠাৎ করে সেই জিনিসটা বন্ধ করে দেবে। যে ততদিনে কি হবে, এই যে 500 টাকা সরকারি স্কুলে যাওয়ার জন্য 600 টাকা দিতে হচ্ছিল, তার ফলে কেউ সরকারি স্কুলে যাবে না, একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে যাবে, সেই বিল্ডিংগুলো অলরেডি কি হয়েছে সেটা তো হচ্ছে। আমাদের কাছে প্রতিদিন খবর আসে, মুর্শিদাবাদে বিশেষ করে, এটা সব জায়গাতে হয়েছে, আমার কাছে যেটা খবর আছে মুর্শিদাবাদে কয়েকটি স্কুলে কোনো টিচার নেই। একটা স্কুলে কত 3,500 ছেলে, 3,500-4,000 ছেলে না, সেখানে 17টা টিচার একসঙ্গে ট্রান্সফার হয়ে গেছে। তারপর আরেকটা অনেকগুলো ছাত্র, সেখানে একটা টিচার, তারপর সে টিচার নয়, সে হচ্ছে অশিক্ষক কর্মী। তো এইগুলো তো সরকারি স্কুলগুলোকে একদম, এবং শুধু কর্পোরেটদের কথা নয়, এখানে কিছু আমাদের স্থানীয় যারা আছে, যারা স্কুলের ব্যবসা করছে, স্কুল খুলেছে, তারা অত্যন্তভাবে দায়ী। এরা কথা হচ্ছিল, একদিন একটা মিটিং আমরা ছিলাম, সেখানে আমি প্রসঙ্গ তুললাম যে এটা কেন হচ্ছে না, কেন আমাদের সরকারি স্কুলগুলো কেন ভালো আমরা করছি না, কেন বলছি না শিক্ষামন্ত্রী কি কেন ডিভিশন দিচ্ছে না যে স্কুলগুলো ভালো করে করা হোক, পর্যাপ্ত পরিমাণে টিচার দেওয়া হোক। সে পুরো প্রসঙ্গটা, সে একজন গণমান্য ব্যক্তি, আমাদের নাম বললে কেলেঙ্কারি হয়ে যাবে এখানে। সে কি বলছে উঠে, না সরকারি স্কুল এখন অনেক প্রাইভেট স্কুল হয়েছে, সেখানে ভালো পড়াশোনা হচ্ছে, অতটা সমস্যা নেই, স্কুলের সমস্যাটা নেই। তার নিজের একটা স্কুল আছে, বড় স্কুল আছে। ব্যক্তি স্বার্থ যখন উঠবে না, একই কথা, ব্যক্তি স্বার্থ নিয়ে কথাটা বললেন, কিন্তু জিনিসটা হবে সেটা হচ্ছে ওনার পরবর্তী জেনারেশনগুলো ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। এক্স্যাক্টলি, আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। সে নিজে একজন খুবই পরিচিত মুখ পশ্চিমবঙ্গের, একজন নেতা, সে নিজেকে নেতা বলে পরিচয় দেয়, সে সেখানে গিয়ে কথা বলছে না স্কুল তো সরকারি স্কুল ঠিকই আছে, অনেক প্রাইভেট স্কুল হয়েছে, তারা ভালো পড়াচ্ছে। হোয়াট দ্য ফাক! মানে সত্যি কথা যে কেন সে সরকারি, মানে সরকার যা করছে, আদানি আম্বানি বা বড় বড় বাইজুটা যেগুলো করছে, আকাশটা করছে, এগুলো খুব মানে খুব গ্রাম্য লেভেলের কথা বলছি আমি, একদম ছোট শহরে, হ্যাঁ ছোট শহরের কথা, এটা ছোট 3 টায়ার 4 টায়ার সিটির কথা। যেমন আমাদের বেসিক এটা পড়াশোনাটা যেমন এখান থেকে হয়েছে, প্রান্তিক লেভেলের মানুষের জন্য, প্রান্তিক লেভেলের পরিবারের ছাত্রছাত্রী ছেলেমেয়েদের জন্য তো সরকারি স্কুলে একটা বিশাল ভূমিকা রয়েছে। অ্যাকচুয়ালি এই জিনিসটা যে নিজের মহল্লার মানুষকে সচেতন করা, মানুষকে বোঝানো, এই যে একটা সারা দেশ জুড়ে এখন আমরা দেখতে পাচ্ছি একটা হিন্দু মুসলিম ন্যারেটিভ পোলারাইজেশন, এর বাইরে বেরিয়ে যে আমাদের কি ক্ষতি হচ্ছে আসলে এইটা বোঝাতে হবে। অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ভারতবর্ষে, অনেকে বলে, আমার বন্ধুরা বলে হিন্দু মুসলিম, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে হিন্দু মুসলিম প্রবলেম ভারতবর্ষে কখনো ছিল না, কোনোদিন থাকবেও না। হিন্দু মুসলিম ইজ নট আ প্রবলেম। এই ক্ষেত্রে একটা হিউজ একটা সাম্প্রদায়িক একটা রাজনীতি যেটা পোলারাইজেশন করা হয়েছে, সেটা কিছু রাজনৈতিক নেতা হিন্দু ধর্মকে নাম নিয়ে, হিন্দু ধর্মের পিছনে, হিন্দু ধর্মকে নাম তার পিছনে দাঁড়িয়ে একটা ভয়ানক একটা সাম্প্রদায়িক আইডিওলজি, যেটাকে হিন্দুত্ববাদ বলা হচ্ছে, হিন্দুত্ব আইডিওলজি, MS গোলওয়াল করে যে আইডিওলজি, RSS আইডিওলজি, সেই আইডিওলজি প্রমোট করতে গিয়ে মানুষের মধ্যে এই পোলারাইজেশন তৈরি করেছে। এই কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য, ক্ষমতা দখল করার জন্য এটা করছে। একদম এরা নিজের ছেলে মেয়েদেরকে আমেরিকায় পাঠায়, নিজের ছেলে মেয়ে বিদেশ পাঠায়, নিজের ছেলে মেয়ের হাতে ল্যাপটপ দেয়, না নিজের ছেলে মেয়েদেরকে দিয়ে গরুর মাংসের হোটেল খোলায়, রেস্টুরেন্ট করে, বলে আই এম সো প্রাউড অফ মাই ডটারকে, আই এম সো প্রাউড অফ মাই, অথচ সে নিজে গরুর বিরুদ্ধে, অথচ অন্য মানে দলিতের ছেলেকে, গরিব মানুষের ছেলেকে তার হাতে অস্ত্র দিয়ে বলে যে যারা গরু খাচ্ছে তাকে গিয়ে কাটো, মব লিঞ্চিং করো। যতগুলো মবলিং হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে গরু ছিল না, তার টিফিনে মাটন ছিল, তারপরে করা হয়েছে। এই জিনিসটা আমাদের সাধারণ মানুষকে বুঝতে হবে যে আমার ছেলের হাতে একটা অস্ত্র দিয়ে তাকে দাগি আসামি বানানো হচ্ছে, আর নিজের ছেলের হাতে তিনি কি দিচ্ছেন, একটা ল্যাপটপ দিচ্ছেন, নিজের ছেলেকে তিনি একটা আমেরিকা যাওয়ার স্কলারশিপ দিচ্ছেন। এই পার্থক্যটা এখনো আমি বিশ্বাস করি ভারতবর্ষের বিপুল যে নাগরিক তারা এখনো বোঝেন, তারা এখনো হিন্দু মুসলিম চান না, তারা চান শান্তিতে বসবাস করতে, তারা চান নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমুক, তারা চান যে সরকারি স্কুলগুলো ভালোভাবে ফাংশন করুক, সরকারি স্কুলগুলো ফাংশন হলো, তারা চান যে দুর্নীতি কমুক। এটা এখনো অনেক মানুষ আছে। আমি এখনো পার্সোনালি মনে করি অ্যাকচুয়ালি যে সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর আমাদের যত্ন নেওয়া উচিত।
সরকারি প্রতিষ্ঠান একটা আমাদের সম্পদ, সম্পদ, আমাদের সম্পদ, পাবলিকের সম্পদ। এখনো পর্যন্ত আমি এতটা ভরসা করি যে আমার যদি কোনো সমস্যা হয়, শারীরিক সমস্যা, আমি সরকারি হাসপাতালে যাই, যাব, আমি যাই, গিয়ে আমি পরিষেবা পাই। আমি সত্যি কথা বলছি, আমি বিশ্বাস করি, অন্ধভাবে বিশ্বাস করি। যদি আমার এখন কিছু সমস্যা হয়, আমি সোজা আমার কাছে যে হাসপাতাল সেখানে চলে যাবো, এমার্জেন্সিতে গেলে পরিষেবাগুলো দেওয়া হয় ইমিডিয়েটলি, এখনো দেওয়া হয়। এটা কিন্তু আমরা যদি যত্ন না নিই, আমরা যদি দাবি না তুলি, যেগুলো বুঝতে পারবো একটা জিনিস, এই কয়দিন আগে করোনা চলে এলো, করোনা নিয়ে আমরা দেখবেন এক একটা বেসরকারি হাসপাতালে একটা বেড 1 লাখ, 1.5 লাখ, 1.5 লাখ, 3 লাখে বিক্রি হয়েছে সরকারি হাসপাতালে। আমি একটা জাস্ট ঘটনা শেয়ার করছি। এটা আমার একটা বন্ধু ছিল আগে শোনা। সো এটা হচ্ছে আরবিআই যারা চাকরি করে না, তাদের অনেক সুযোগ সুবিধা আছে। তো এরকম কলম্বিয়া এশিয়া হাসপাতাল যেটা আছে, সেই হাসপাতালে গেছিলো আরবিআইয়ের কোনো এক কর্মী। তো তার পেটে যন্ত্রণা হচ্ছিল, তো হাসপাতালে গিয়ে পেটে যন্ত্রণা ভালো হয়ে গেছে, মানে জাস্ট কিছুই হয়নি, জাস্ট ঢুকেছে, কমে গেছে, এবার চলে আসবে, আর চিকিৎসা করাবে না, যে ভালো হয়ে গেছে। তো বলছে আমি চিকিৎসা করাবো না, আমার ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। বলছে না একটা, যখন জানতে পেরেছে না সরকারিভাবে করে, তখন বলছে না একটা কিছু করে যান। বলছে না আমি করাবো না, আমার তো সুস্থ হয়ে গেছে, আমার তো সমস্যা হচ্ছে না। তো বলছে না একটা কিছু এসছে, যখন কিছু করে যান। তো শেষমেশ অনেক বাধ্যতামূলক যখন ছাড়েনি, তখন বলছে আমি কোথাও কিছু টেস্ট করাবো না, আপনার যা ইচ্ছা করুন। দিয়ে সেই হাসপাতাল 1,25,000 টাকার বিল করেছে, 1,25,000 টাকার বিল করেছে। ইভেন একটা রিপোর্ট দিয়েছে, ঠিক আছে, সে রিপোর্ট পর্যন্ত দিয়েছে। তাহলে এই যে দুর্নীতি, আরে ভাবতে অবাক লাগে, একটা হাসপাতাল কোনো টেস্ট না করিয়ে। সরকারি হাসপাতালে দেখবেন যে আমরা খুব ছোট একটা কথা বলি, যেটা আমাদের খুব প্রবলেম হয় সিজার এবং নর্মাল ডেলিভারিতে। আপনি সরকারি হাসপাতালে যান, রোজ 200-300 নর্মাল ডেলিভারি ডাক্তাররা করছে। আপনি নার্সিংহোমে যান, শেষ দিন অবধি আপনাকে বলবে আপনার স্ত্রীর কি, আপনার বোনের কি, আপনার মায়ের নর্মাল ডেলিভারি হবে। ঠিক ডেলিভারির সময় বলবেন, যেটা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে যে না আমাদেরকে সিজার করতে হবে, সিজার করে একটা হিউজ পরিমাণ বিল তৈরি করা, এবং এগুলো কমপ্লিটলি ইলিগাল, সরকারি প্রতিষ্ঠানে আমরা যদি গুরুত্ব না বুঝি, আমরা যদি বিজেপি আইটি সেলের কথা শুনে ভাবি যে বেসরকারি হলে পরিষেবা ভালো হবে, এটা আমাদের একটা মিথ এবং বিশাল একটা অপপ্রচার। আপনারা দেখুন না, এই যে কয়েকদিন আগে একটা জিনিস লক্ষ্য করবেন যে সরকার রেল যখন সরকারি ছিল, সরকার বৃদ্ধ মানুষদেরকে একটা কম্পেনসেশন দিত তার টিকিটে, সেই টিকিটে কম্পেনসেশন কমিয়ে দেওয়া হচ্ছে। একটা টিকিটের দাম যে পরিমাণ বেড়েছে, প্ল্যাটফর্ম টিকিট 10 টাকা থেকে 50 টাকা অবধি হয়েছে। এইগুলো সাধারণ মানুষ, তারপর সমস্ত স্টেশনগুলোকে একদম শপিং মল করে দেওয়া হয়েছে। এখানে গরিব মানুষ, মানে যারা গ্রামের মানুষ, তারা যদি স্টেশনে আসে, ঢুকে দেখবে, ও মানে ভয় পাবে ঢুকে। ওই আইডিওলজি যে কিছু মানুষের হাতে পুরো দেশের ক্ষমতাকে করে দেওয়া, সমস্ত মানুষ, গরিব মানুষকে যে নাগরিক অধিকার, সবার যে সমান নাগরিক অধিকার, একটা স্টেশন মানে সেখানে আম্বানি গেলেও তাকেও 10 টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে। এই যে অধিকার, দুজনের মধ্যে যারা সমান অধিকারের একটা, আমি শিয়ালদা স্টেশন ঢুকে অবাক হয়ে গেছি। অনেকদিন পর ঢুকেছি, গিয়ে দেখছি তো বড় বড় কোম্পানি সব স্টোর হয়ে গেছে এখানে। হচ্ছে কি ব্যাপার এখানে, প্রাইভেটাইজেশন এই আসলে একটা সাধারণ মানুষ সত্যি সচেতন হওয়া উচিত না, এই প্রাইভেট জিনিসটা ভালো নয়। এবং এইটার ক্ষেত্রে শুধু সচেতন নয়, আমরা যারা শিক্ষিত হয়েছি তাদের নিজের পাড়ায়, নিজের মহল্লায়, নিজের আমরা তো করছি, আমাদের মতো করে আমরা করছি, আমাদের মতো করে আমরা সচেতন করা উচিত অবশ্যই আমাদের, যে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা উচিত। আমি যেটাই বললাম যে আজকে আমরা আলোচনার টপিক হয় আমাদের কি বলবো, মানে একটা জিনিস আপনি যদি লক্ষ্য করবেন যে উই অ্যান্ড দে, এই যে আমরা এবং ওরা, এই জিনিসটা বড্ড বেশি চলে এসেছে। আগে একটা সময় একটা মানুষ অপরাধ করলে তাকে আমরা অপরাধী হিসাবে দেখতাম, এখন আমরা প্রথমেই গিয়ে খুঁজি অপরাধীর নামটা কি, তার নামের টাইটেলটা কি। আরে যে টাইটেলটা যদি দেখা যায় যে মাইনরিটি কোনো মুসলিম পরিবারের, কোনো দলিত পরিবারের, তখন সেখানে আমাদের কেউ ওরা তো তখন সমস্যা হচ্ছে মিডিয়া এমনভাবে হাইলাইট করে। আমি তো এটা আমি প্রথমেই শুরুতেই বলেছি আমার বক্তব্যের, যে ভারতবর্ষের যে সংবিধানের যে কিছু স্তম্ভ ছিল, তার মধ্যে একটা স্তম্ভ ছিল মিডিয়া, কমপ্লিটলি বিকিয়ে গেছে এই আইডিওলজির কাছে, কর্পোরেটের কাছে কমপ্লিটলি বিকিয়ে গেছে। তারা চাইলেই এই প্রোপাগান্ডাগুলোকে রুখতে পারত, তারা একসময় রুখেওছে। আপনি যদি লক্ষ্য করো, 2002-এ যে মিডিয়া নরেন্দ্র মোদীকে গুজরাট দাঙ্গার জন্য দায়ী বলেছে, যে মিডিয়া মব লিঞ্চিংয়ে, আখলাকের মব লিঞ্চিংকে অন্যায় বলেছে, যে মিডিয়ায় বসা যে জার্নালিস্টরা যোগীকে টেররিস্ট বলেছে, যোগীকে দাঙ্গাবাজ বলেছে, সেই মিডিয়ার সেই সেম জার্নালিস্ট যোগীকে নিয়ে, যারা রামদেবকে যারা বলেছে একজন ধোঁকাবাজ, সেই মিডিয়া, সেই জার্নালিস্ট, সেই ব্যক্তিদেরকে নিয়ে পরবর্তীকালে তাদেরকে গ্লোরিফাই করেছে। আমি পশ্চিমবঙ্গের একদম একটা উদাহরণ দেবো, সরি। তো পশ্চিমবঙ্গের মিডিয়া কতটা মানে পোলারাইজড, সেটা হচ্ছে আমার ভালো মনে আছে একদম। আমি সত্যি ছোটোবেলা থেকে পেপার পড়ি, টিভি খবরটাও দেখি। তো কয়েক বছর আগে একটা দুর্ঘটনা হয়েছিল গড়িয়াহাটে। একটা ছেলে সে এসেছিলো বার্থডে পার্টিতে, সেখানে যাই হোক কোনো কারণে সে মারা যায় ছেলেটা। এবং সেই একই সময় একদিন বা দুদিন আগে পিছে বারুইপুরের দিকে গুলিতে একটা বাচ্চা মারা যায়। একটা ছেলে, সে যাচ্ছিল কোনোভাবে, সেখানে গুলিতে একটা বাচ্চাটা মারা যায়। তো যতগুলো মিডিয়া আছে পশ্চিমবঙ্গের সমস্ত টিভি চ্যানেল, এই যে গড়িয়াহাটের ছেলেটা মারা গেছে এই নিয়ে, সে মাতাল হয়ে মারা গেছে না, মদ খেয়ে মারা গেছে না, কীভাবে মারা গেছে,
এই নিয়ে লাগাতার দিনরাত টকশো করেছে যে কেন একটা কলকাতার মতো জায়গাতে এইভাবে পড়ে যাবে একটা, সে অবশ্যই সে এলিট সম্প্রদায়ের মানুষ। হ্যাঁ, তো অথচ সেই ছেলেটাকে নিয়ে একটা লাইন পর্যন্ত খরচ করেনি। কিছুদিন আগে ভাঙড়ে এক গরিব পরিবারের এক সন্তানকে তাকে মেরে ফাঁসি দিয়ে দেওয়া হলো। এটা আমি একটা লাইভ দেখছিলাম, খুব সম্ভবত TV9 বাংলার কয়েক বিখ্যাত এক সাংবাদিক, মহিলা সাংবাদিক, তিনি লাইভ করছিলেন। তাকে একটা একজন কোশ্চেন করে যে আপনারা অর্পিতার ঘরে কোন সেক্স টয় পাওয়া গেছে সেটা আপনাদের বিতর্কের বিষয় হচ্ছে, এখানে একজন সাধারণ গরিব পরিবারের ছেলেকে মেরে ঝুলিয়ে দেওয়া হলো, সেটা আমার টকশোয়ের বিষয়। তখন তিনি একটা কথা বললেন, খুব একটা স্ট্রং একটা কথা বললেন, যেটা আমার মাথায় খুব ক্লিক করেছে, যে আপনারা যা চান সেটাই তো আমরা দেখাচ্ছি। এই ক্ষেত্রেও আমাদের সমাজে না, এটা ভুল কথা বলেছেন, আপনারা চান আমরা দেখাচ্ছি না। বিষয় হচ্ছে আমার কর্পোরেট যেটা চাই আমি সেটা দেখাচ্ছি। হ্যাঁ, ও ওইটা ঘুরিয়ে বলেছে, ও জানে, ও বললে চলবে না। আমি আমার কলিগ আছে, আমার কিছু বন্ধু যাদেরকে বলি এগুলো তোমরা তো কভার করতে পারো, না এগুলো তো কভার অধিকার নেই আমার, সেই স্বাধীনতা দেওয়া হয় না। মিডিয়াকে যে স্তম্ভ বলা হয় গণতন্ত্রের, সেই গণতন্ত্র এখন বিকিয়ে গেছে, সেই স্তম্ভ এখন বিকিয়ে গেছে। এইগুলো মানে কি বলবো, একটা হিউজ একটা প্রোপাগান্ডার শিকার, যেটা বললাম প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, যে মিডিয়া এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন ছিল। মিডিয়াকে বলা হয়েছিল যে তারা পশ্চিমবঙ্গের মিডিয়া কখনো ইন্ডিপেন্ডেন্ট ছিল না। পশ্চিমবঙ্গের মিডিয়া হচ্ছে সব থেকে সাম্প্রদায়িক মিডিয়া। এবং আমি, আমার বয়স 27 বছর, আমি 11 পরবর্তী পেপার পড়ছি, সমস্ত আনন্দবাজার, প্রতিদিন, বর্তমান, এবং অত্যন্ত সাম্প্রদায়িক। পশ্চিমবঙ্গের মতো সাম্প্রদায়িক মিডিয়া আর কোথাও আছে না জানি না। কি বলে, যখন মুর্শিদাবাদে সামান্য দর্জি বাড়ির ছেলেদের একটা সুড়ঙ্গ পাওয়া গেল, যেটা শৌচালয়ের একটা সুড়ঙ্গ, সেটাকে পাকিস্তান যাওয়ার সুড়ঙ্গ, সেটাকে কত কি বলে লাগানো হলো। অথচ তারা যখন ছাড়া পাই 5 বছর 10 বছর পর নির্দোষ প্রমাণিত হয়, তখন সেই মিডিয়া সেটা কভার করে না। কোনো মুসলিম হলে তার নাম দেয় জঙ্গি হামলা, আর কোনো অমুসলিম হলে তখন তাকে বলা হয় বন্ধু। লজিকের মাথা থাকে না, এমনভাবে দেখায়। আমি নাম করে বলছি, জি24 ঘন্টার এক সাংবাদিককে আমি ফোন করেছিলাম, যখন ত্রিপুরাতে বিজেপি RSS-এর টেররিস্টরা যখন একটার পর একটা মসজিদ এবং মাইনরিটি পরিবারের মানুষের বাড়ি পোড়াচ্ছিল, আমি তাদের কোশ্চেন করেছিলাম তার আগে বাংলাদেশের ঘটনাটা হয়, যে আপনারা বাংলাদেশের ঘটনা তো কভার করলেন বিভিন্ন ধরে, ত্রিপুরাতে এরকম হচ্ছে, মসজিদ পোড়ানো হচ্ছে, তো আপনারা এটা কভার করুন, আমি আপনাদের সমস্ত ডিটেলস দিচ্ছি। 24 ঘন্টা সেই সাংবাদিক আমার কাছে এখনও কল রেকর্ড আছে, কোনোদিন হয়তো সেটা আমি পাবলিক প্ল্যাটফর্মে নিয়ে আসবো। আমাকে বলেন না, মসজিদের খবর আমরা কভার করবো না, আপনি যাই বলেন আমরা করবো না, মসজিদ পুড়িয়েছে তো কী হয়েছে, এক্স্যাক্টলি এই টোনে আমাকে কথাটা বলা হয়, যে মসজিদ পুড়িয়েছে তো কী হয়েছে, আমরা কভার করবো না। আর আমাদের সমাজের কিছু মানুষের এই সব শুয়োরের বাচ্চাদের স্বীকৃতি দরকার হয়। কী বলবো, আর এদের জন্য সমাজটা আস্তে আস্তে, এরাই তো ন্যারেটিভ সেট করে, এরাই ন্যারেটিভ সেট করে, এরাই অ্যাকচুয়ালি কী বলবো, মানে এই ন্যারেটিভ সেট করে যে ইফ নট মোদি দেন হু, এই ন্যারেটিভের প্রচারক হয় এরাই। ব্যাটল বিটুইন মমতা অ্যান্ড মোদি, মাঝখানে আরও যে এখানে ডাইভার্সিটি আছে, এখানে যে আরও পলিটিক্যাল দল আছে, তারা স্পেসই দেয় না। আপনি লক্ষ্য করবেন যে SSC নিয়ে বাম ছাত্র যুবরা হিউজ আন্দোলন করেছে, সেই আন্দোলন কভার করা হয়নি, অনেক জায়গায় কভারই করা হয় না। আজকেও মুর্শিদাবাদের নাম পরিবর্তনে আজকে মুর্শিদাবাদে ভালো প্রতিবাদ হয়েছে, বেশ কিছু ছোটো ছোটো দল, রাজনৈতিক দলরা প্রতিবাদ করেছে। এগুলোকে সাধারণ কী বলবো, আর মানে তোমার যে আমাদের যে স্টেটের যে মিডিয়া, প্রথম সারির মিডিয়া, তারা কভারই করেনি। তাদের কাছে আলোচনা অন্য কিছু, তাদের কাছে আলোচনা অর্পিতা পার্থর সেক্সুয়াল লাইফ কেমন ছিল, পার্থবাবু ব্যক্তিগত জীবনে কতটা স্যাটিসফাইড ছিলেন না, হ্যাঁ, সেক্সটাই কেন রাখতে হলো, পার্থবাবু কি, পার্থদা কি তাহলে ছিলেন, এইগুলো তাদের আলোচনার বিষয়। এবং ওই কিছু এলিট ক্লাসের কিছু বুদ্ধিজীবীকে ডেকে এগুলো নিয়ে আলোচনা চলে অ্যাকচুয়ালি। না, ওটা তো সব বাধা ধরার নিয়ম আছে না, তো এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা প্রায় অনেকক্ষণ থেকে আলোচনা করছি, অ্যাকচুয়ালি আমরা প্রায় প্রায় 1 ঘন্টার কাছাকাছি। ততক্ষণ আলোচনা আপনাদের যারা শুনেছেন এবং যারা দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি জাস্ট মানসারুলকে আসার জন্য আজকে অনেক অনেক ধন্যবাদ। এবং যে আলোচনা হয়েছে, আশা করি যে আমরা অনেক ফাউল ল্যাঙ্গুয়েজ করেছি মেবি, কিন্তু সেগুলো জাস্টিফাইড, আমি এখনও বলছি জাস্টিফাইড। হ্যাঁ, সেগুলো যদি আপনার যদি রাগ না আসে মনের ভিতর, তাহলে জানতে আপনার সমস্যা আছে। যদি সমস্যা দেখে যে রাগ না হয়, যদি কোনো হিপোক্রিটকে দেখে যে রাগ না হয়, কোনো যদি সাম্প্রদায়িক লোককে দেখে আপনার রাগ না হয়, তাহলে আপনার মেশিনে কোনো সমস্যা আছে। সো অবশ্যই রাগ হওয়াটা স্বাভাবিক, রাগের প্রকাশটাও স্বাভাবিক। যারা রাগ লুকিয়ে রাখে, তারা আসলে ভয় পায়। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আমাদের ক্যামেরায় যিনি আছেন তাকেও অনেক অনেক ধন্যবাদ। মানসারুল, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। জি, শুক্রিয়া আমার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ, শুক্রিয়া। সবাই ভালো থাকবেন, সচেতন হন, শুভরাত্রি।